এ পঞ্চরসের নাচিনী হইতে পারে, এ কবিয়াল হইতে পারে না। এ হেন মধুর লোকলে আমার মতো অর্বাচীনে সাধ্য কি আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রীষ্ম তার সম্মুখে দাঁড়িয়ে অতীতের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোতুষ্টি করি। যাই হোক, এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে করার কিছু থাকে না। মানুষের যখন চুলকানি হয়, চুলকুইতে চুলকুইতে কাপড় কোথাও ওঠে, তখন তার হুঁশ থাকে না। তাতে বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক, যে চুলকোয় সেও আরাম পায়, যে দেখে সেও আরাম পায়। বেশ বেশ, আমি বসে বসে দেখছিলাম, দেখে আর কতদূর তুলতে পারিস দেখি, কারণ চুলকালি তো কাপড় উঠবে। ওরে আমার, তুমি তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। এ গায়ে মানে না আপনি মরল মাথা ভাঙা ছাতা, এ সাগনে সাগে নুন জোটা না জাহাজ ধরা কথা। এখনো তোমাকে মানছি নাতি বলিয়ে, পাকামো করো না দিচ্ছি বলিয়ে, তোমায় যখন বাঘ পেয়েছে ছাড়ছি না ধর। রোগী যেমন মৃত্যুকালে ঔষধ গাদায় দূরে ফেলে, তোমার পেছনে আমি দাঁড়িয়ে গেছি জম। ওরে আমার লগন চাঁদা ডেলিয়ে করবে গগন চাঁদা, লাগড়া কোন্দা ধারে প্যান্দার বাস, কালো টিকটিকি দেখতে পরে কাপড়ে চোপড়ে বাজ্যি ফেরা আমার বৈশাল বলে এই পঞ্চম রাস। এ রাগ বেশি, বল কম, মার খাবার লক্ষণ। বউ মারা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শুকলে যেমন জবাব পড়ে পাটুনি, আমার প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। উচ্চ আসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চায়, আসনে তার কাজ হবে না, উচ্চ মনোবৃত্তি চাই। কাক যদি যায় কোকিল দলে মিষ্ট স্বর পায় না, কোকিল খায় গাছের ফল, কাক মিষ্টা ছাড়া ছয় না। যতই সপুন সাজার কেন ময়ূর পুচ্ছ আগারে, শালা যতই উপরে উঠুক লক্ষ্য রই ভাগারে। আমি এই জ্বালাতে জ্বলবো কত, এসে তো বাঁধবো কোথা। এই যে মেলা, দাদু হওয়া বড় জ্বালা, নাতি নাতনির সঙ্গে ধরেছি, দাদুর সঙ্গে মেলা যাব। কি করবে দাদু, নাতি নাতনিকে সঙ্গে করে নিয়ে মেলাতে মেলা দেখাইছি। এখন মেলায় যারা দোকানপাট এনেছে তারা চাইছে আমাদের মাল বিক্রি হোক। স্প্রিং এর গাড়ি টিপি দিচ্ছে, স্প্রিং ক্রিং ক্রিং এগিয়ে চলে যেছে। ছোট্ট ছোট্ট নাতি নাতনি বলছে দাদু ওই গাড়ি কিনবো। কি করবে দাদু, লজ্জায় পরে কিনে দিয়েছে। এবার টিপি দিচ্ছে, গাড়ি দৌড়ে পালাইছে, বলে নিয়ে দাও। দাদু বুড়ো মানুষ, বলে শালা বারে বারে ছেড়ে দিচ্ছে, দুজনে আমি কত কুড়িয়ে আনবো। দাদু এক কাজ করলে, একটা সূত্র এনে গাড়িতে বেঁধে নাতির সোনা পাখিতে বেঁধে দিল, কোঁচে বেঁধে দিল, যা শালা কত যাবে, মানে সূত্র যতটুকু মাল ততটুকু যাবে। যেমন টিপে দিয়েছে কেরিং কেরিং আগে চলে গিয়েছে, এবার সূত্র যতটুকু মাল গিয়েছে ততটুকু টেনে ধরে নিয়ে যাবার, আর কুড়িয়ে আনতে হয় না। এই খেলা করছে, টিপে দিতে চলে যাচ্ছে, সূত্র কোটাই নিয়ে আনছে, টিপে দিতে চলে যাচ্ছে, সূত্র কোটাই নিয়ে আনছে। বোনটা দেখেছে, দাদা তো আচ্ছা মজা, আচ্ছা খেলা আরম্ভ করেছে। বোনটা এসেছে দাদুর কাছে, দাদু বলে কি হলো ভাই, আমাকে বেঁধে দাও। কোথা কি হলো, কি বাঁধবো, কি বলে দড়ি বেঁধে দাও। দাদা কাছে বেঁধে দিয়েছে, দাদা যেখানে বেঁধে দিয়েছো আমার সেইখানে বেঁধে দাও। আরে তোর বাঁধা জায়গা নাই, সবাই সুতো মানবো কোথায়, জ্বালাটা আমি জ্বলবো কত। আমি জিজ্ঞাসা করেছিলাম, মায়ের বুকে মৃত অজা, অজা মানে হচ্ছে ছাগল, তারপরে গৃধ রাজা, তার প্রত্যেকটা পালকের লেখা আছে সত্য মেব জায়তে। আমি বুঝতে পারলাম না ভাই, তোর দেশে এসে প্রথমেই এটা আমার নজরে পড়ল। তাহলে সত্যের জয় চিরকাল হবে, সত্যের জয় তো হবে সত্যই। কিন্তু এই মায়ের বুকে মৃত অজা কেন, এই মৃত অজার উপর গিধ কেন, যা বলিয়েছে তো বলা তো মন করে না। দ্বিতীয় জিজ্ঞাসা ছিল, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তাহলে উবুর হয়ে শুলে পরে কত টাকা পায়। টাকার অঙ্কটা বুঝেছে? এতক্ষণ গান তো শুনলেন, আমিও শুনলাম। তাহলে একবার চিত হয়ে শুলে কারেন্টে তার কেটে দেবে 105 টাকা দেবে, তাহলে উবুর হইলে কত টাকা দেবে, উত্তর নাই। বলে ওদের গন্ডা গন্ডা ছেলে, তোরা ছেলে খাইতে দিতে পারবি না, তাই কারেন্টে তার কাটলি। তোর যুগের যিনি মহানায়ক, বলছে লজ্জা লাগে না তোর, লজ্জা লাগে না
তোর যুগের মহানায়ক গৌরাঙ্গ মহাপ্রভু তার মায়ের দশম গর্ভের সন্তান। তোর যুগের বিদ্রোহী কবি নজরুল তার মায়ের সপ্তম গর্ভের সন্তান। তোর যুগের বিশ্বকবি রবি ঠাকুর তার মায়ের অষ্টম গর্ভের সন্তান। তাহলে মেরা দো হামারা দো ওই দুটো হবে, আর তার কেটে দিবি, তাহলে তো ভাগ্য আকাশে আর তো রবি উঠবে না, আর রবির জন্ম হবে না, আর নজরুলের জন্ম হবে না, আর মহাপ্রভু আসবে না। তাহলে তোর যুগে সচিমাতার যদি দশম গর্ভের 10টা ছেলে হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার ভগবান হতে পারে, তাহলে আমার যুগের পরমায়ু কত? তোর তো কম পরমায়ু, তোর মানুষগুলো তো খাটো হয়ে গেছে। সত্য যুগে মানুষ ছিল 28 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 21 হাত, দাপর যুগের মানুষ ছিল 14 হাত। তাহলে একটা মানুষ যদি 28 হাত লম্বা হয়, তার হাত বা তার যন্ত্রপাতি গুলো তো সেরকম হবে না, হবে না। আর কলিতে 3.5 হাত 14 পোয়া। আপনারা মেপে দেখবেন প্রত্যেকের হাতে 3.5 হাত নিজে নিজের হাতে। তাহলে আমার যুগে 28 হাত, 21 হাত, 14 হাত, আর এই বর্তমান যুগে 14 পোয়া। তাহলে তোদের ছেলে পিলে খেতে দেওয়ার ক্ষমতা নাই, তাই তোরা অপারেশনে গিয়েছিস, টিবেক্টমি, ভ্যাসেক্টমি অপারেশন। তাহলে তোদের ভাগ্য আকাশে আর রবি উঠবে না। আমি ওটা জানতে চাই না, আমি জানতে চাইছিলাম একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তা উবুড় হয়ে শুয়ে পরে কত টাকা পায়? পেয়ে গেছেন উত্তর আপনারা, তখন শুনলেন কত টাকা পাবেন দেখুন, চিন্তা করে। আপনারা তো এই যুগেরই মানুষ, কি বলা যাবে? গোলমাল করছে কেন? কমিটি কমিটি তো গোলমাল করবে। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা ছিল নাম 3টে, বেশি নয়, হরে কৃষ্ণ আর রাম। এই 3 নামে 16 নাম 32 অক্ষর হলো কি করে? বাবারে বাবারে, চোষ তো বাকি রাখে নাই কোনো জায়গায়। কি করে হলো আপনাদেরকে একবার সামুক বুঝন করে বুঝিয়ে দিয়েছি। প্রথমে উঠে গল্প আরম্ভ হলো। এক বাবাজি এক মাতাজি ভিক্ষা করতে এলো, রাত লেগে গেল, এক ঘরে ঢুকলো, এক কম্বল ঢাকা দিল, কত গান গাইলো। আচ্ছা, এই বৈষ্ণব ধর্মটা সেকালে ছিল? সত্য যুগে বৈষ্ণব ধর্ম ছিল? ত্রেতা যুগে বৈষ্ণব ধর্ম ছিল? দাপর যুগে কি বৈষ্ণব ধর্ম ছিল? এই কলিকালে এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার যুগের শীতকাল তুমি করলে হরি বলতে বলতেছে। সত্য যুগের নাম ছিল নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতাতে নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মাধব মধুসূদন। দাপরে নাম ছিল হরে মুরারে মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। আর কলিকালের নাম হরের নাম না বৈব কেবলম কালৌ নাস্তব্য নাস্তব্য গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা হইল কি করি? মাটির হাঁড়ি করে আইন ছিল, হাঁড়ি ভেঙে গেল। না বাবা, হাঁড়ি ভোজে আনা হয় না। পাল্লাদার শ্রেষ্ঠ, ওর ভাব হচ্ছে না স্পষ্ট, ওর স্বভাবে অভাব নষ্ট। কোথায় যাচ্ছে জানা, ময়ূর হয় না কাল পেঁচা, ময়না তুল্য কাদা খোঁচা, লোলা পেটা খোলা চাচা, জ্ঞান নাই বোচার আবসা। তোমার শিক্ষা কেমন? কি পেলেন? আমাদের যুগে ছিল 4টে ক্লাস, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। আর বর্তমানে ক্লাসে কি পেলেন? লেখাপড়া কি হলো? জানতে চাইছিলাম বড় তোমার শিক্ষানীতিটা কেমন? একজন মাস্টার একটা ছেলেকে বলছে, বাবা ভোলা রে, বলুন মাস্টার মশাই, তু বাবা কাল স্কুল আসে না? বেশ। কেন মাস্টার? কাল ইন্সপেক্টর আসবে। আগে আসতো, এখনো সব নাই। এখন থালা বাজাইতে বাজাইতে যাবে, মিড ডে মিলের ভাত খাবে, থালা বাজাইতে বাজাইতে ঘর আসবে। বলা বলছে, মাস্টার মশাই আমি স্কুল আসবো বটে,
কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো। বলে দেখ কথা দিলি তো? বলে হ্যাঁ কথা দিলাম। ভোলা স্কুলে এসেছে, ইন্সপেক্টর এসেছে, সব ছেলে উঠে দাঁড়িয়েছে, ভোলাও দাঁড়িয়েছে। বলে বসে সব বসু, তোমাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, কেমন পড়াশোনা করছো, তোমাদেরকে একটু ধরাধরি করবো, তোমাদেরকে বলতে হবে। তা বলে বলুন মাস্টারমশাই বলুন বলুন। ভোলা বলছে বলুন। বলে আচ্ছা পৃথিবীর আকারটা কেমন? সব ছেলে চুপ করে বসে আছে, কেউ উত্তর দিচ্ছে না। ভোলা থাকতে না পেরে খানিকক্ষণ পর মাথা চুলকুতে উঠে বলছে স্যার আমি বলিব। মাস্টার দেখছে সর্বনাশ, একে বারণ করলেও শুনবে না, আর এলেও চুপ করে থাকবে না। মাস্টার ইন্সপেক্টরের পিছনে গিয়ে দেখাইছে এমনি করে ভোলাকে। ভোলা বলছে মাস্টারমশাই পৃথিবীর আকারটা হলো ফুটো। ওই যে মাস্টার দেখিয়ে দিয়েছে, পৃথিবীর আকারটা হলো ফুটো। বলে বাহ, ভালো ভালো উত্তর দিয়েছে। এখন স্কুলের পাশে একটা পুকুর আছে, এরকম মোটা মোটা পদ্ম ফুল ফুটে আছে। ইন্সপেক্টরের নজর গিয়েছে, আর ওই জানলার ধারে একটা গাধা পেচ্ছাপ ফিরছে। ইন্সপেক্টর বলছে আচ্ছা বলো তো বাবা কমল মানে কি? সব ছেলে চুপ করে বসে আছে। বলা উঠে পড়েছে, মাথা চুলকুচুর, স্যার আমি বলবো। ওই বলো বলো। মাস্টার দেখলে সর্বনাশ, একবার ভুল করেছে, আবার কি করবে কে জানে। মাস্টার ইন্সপেক্টরের পেছনে থেকে দেখাইছে ভোলা ওই যে পুকুরে। বলছে স্যার কমল মানে গাধার পেচ্ছাপ। ওই যে গাধাটা পেচ্ছাপ ফিরছিল, গাধার পেচ্ছাপ। বলে বাহ। মাস্টার মনে মনে ভাবছে আমার চাকরি গেল, একে বারণ করলেও শুনবে না, এসেও চুপ করে থাকবে না। আচ্ছা বাবা বলতে পারো একটা জিনিসের বিভিন্ন নাম, কিন্তু বস্তু একটাই। বস্তু একটা, নাম আলাদা আলাদা। যেমন জল, ওয়াটার, আপ, মে, পানি, জলের নাম। সব ছেলে চুপ করে বসে আছে। বললাম স্যার আমি বলবো। বলে বলো বলো বলো, একটাই কি স্কুল ছেলে? আর তো ছেলেই নাই। মাস্টার দেখছে তুই যা করবি কলকা, যা বলবি বলকা, আমি আর কিছু বলবো। বলে আচ্ছা মাস্টার মশাই আমি উপর থেকে বলবো না নামো থেকে বলবো? বলতো যেখান থেকে মন হবে সেখান থেকে বল। বল তাহলে আপনি হিসাবটা বুঝলেন? এই দেখুন মাথায় আছে, নাম হলো চুল। একটু নেমে আসুন, এই দেখুন চোখে আছে ভুরু, এটাও কিন্তু চুল, কিন্তু কেউ চুল বলে না। আর একটু নেমে আসুন, গালে আছে চুল, একে কেউ চুল বলে না, বলে দাড়ি। আর একটু নেমে আসুন, এই দেখুন মুখে আছে গোঁপ, এটাও চুল, কিন্তু কেউ চুল বলে না, বলে গোঁপ। আপনি আর একটু নেমে আসুন, মাস্টার বলছে তোকে জোর হাত করছে, আর নামি না। এখন নামতে নামতে কত দূর নাম দেখা তো বোঝা মুশকিল। এটা বেহায়া, অসভ্য, নোংরা, অশিক্ষিত, সব নতুন করে দিয়েছি, কিচ্ছু করতে পারো না। পরিবর্তন পরিমার্জন করেছো আমারই বস্তু, সব আমার দেওয়া, তুমি কিচ্ছু করতে পারো না। আমাকে ছাড়া তুমি এক পা চলতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। সব আমার, আমার মাটি, আমার জল, আমার আলো, আমার বাতাস, আমার আকাশ, সব আমার। ভোলাকে ঝাড় করিয়ে দিলে চুপ করে। ইন্সপেক্টর দেখছে ছেলেটা বেশ বলছিল, কত দূর যেত কি জানি। মাস্টার থামিয়ে দিলে জোর হাত করে, ভোলা আর নামি না। ইন্সপেক্টর দিলে সর্বনাশ। আচ্ছা বাবা হরধনু কে ভঙ্গ করেছিল কেউ বলতে পারো? বলা বলছে মাস্টার মশাই আমি সেদিন স্কুল আসি নাই। কিন্তু স্কুলের মাস্টার বলছে না স্যার, বলাই ভেঙেছে। ভোলা বলছে আমি আসি নাই, আমি আসি নাই, আমি আসি নাই। আর ভোলার মাস্টার বলছে না, ও ভোলাই ভেঙেছে। ইন্সপেক্টর বুঝতে পেরেছে মাস্টারও জানে না হরধনু কে ভঙ্গ করেছে। ইন্সপেক্টর সাহেব মনের দুঃখে উপর মহলে গিয়ে ডিআই সাহেবের কাছে রেজিগনেশন লেটার লিখে জমা দিয়ে বলছে স্যার এই চাকরি আমি আর করবো না। বলে কি হইল? বলে একটা স্কুলে গেলাম, ভোলা বলি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, সে কত কোটা উত্তর দিলে, দারুণ উত্তর। শেষ বেলাতে জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবা হরধনু ভঙ্গ কে করেছিল? ভোলা বলছে আমি স্কুল আসি নাই। আর ভোলার মাস্টার বলছে ভোলাই ভেঙেছে। ডিআই সাহেব বলছে আপনার রেজিগনেশন লেটারটাকে ছেড়ুন,
লোকে চাকরি পেয়েছে না, চাকরির জন্য কি হয়েছে তার ঠিক নাই। আপনি চাকরি ছাড়বেন কেন? আমি একটা 10,000 টাকা চেক আপনাকে স্যাংশন করে দিলাম, আপনি ভাঙা ধনুকটা সারিয়ে দেন, বলুন। সেও জানে না যে সবারই মাথাতে বসে আছে ডিআই, সেও জানে না পরধনু ভঙ্গ কে করেছিল। এই তো তোমার শিক্ষা, এই শিক্ষায় জগৎ চলতে পারে না। তোমার বুনিয়াদি শিক্ষা কই? তোমার শিক্ষার মধ্যে গোজামিন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ সারা জীবনে হেঁটের উপরে কাপড় পরিয়ে তেলা মাথাটা, মোটা মাথাটা নিয়ে যা সব লিখে দিয়ে গেল সব ভুল কথা। বলো ওই অজগর আসছে, তেরি অজগর থাকতে পারে? অজগর সব থাকতে পারবে? কাঠবেড়ালি ঢোলক বাজায়, কাঠবেড়ালি ঢোল বাজাইতে পারবে? তাহলে এই লোক তোকে মাইনে দেওয়া নাকি দরকার 700 টাকা? একটা কাঠবেড়ালি ঢোল নিতে হতো। তাহলে তোমার শিক্ষার মধ্যে ভুল, তোমার নীতি খারাপ, তোমার যুগ খারাপ। বলে আমাদের কলেজ যুগ, হ্যাঁ এদের কলেজ যুগ। এদের চলতে কল, এদের বলতে কল, এদের পেট করছে কল কল। ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে, আমি দেখে হলাম হাবা। আর দিন কত বাদ ইঞ্জেকশনে বাচ্চা হবে, লাগবে না কো বাবা। ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে তো হচ্ছে, তাহলে ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে, আমি দেখে আশ্চর্য, আমি হলাম হাবা। আর দিন কত বাদ এমন ইঞ্জেকশন বেরিবে, ইঞ্জেকশনই বাচ্চা হবে, লাগবে না কো বাবা। তোদিকে আর লাগবে না, মাও লাগবে না, বাবাও লাগবে না, বাচ্চা হবে। ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের মাঝখানে নলিনীর জন্ম দিল, সেখানে মাকেও লাগলো না, বাবাকেও লাগলো না। তাই তোদের এই কলেজ যুগ, তোদের চলতে কল, বলতে কল, তোদের পেট করছে কল কল। এই বর্তমান যুগে শিক্ষা নাই কেন? নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাটকোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বান্দর। হনু বান্দর গুলা কোথা বসে ডালে, আর এখনকার মানুষগুলো কোথা বসে ওই চেয়ারে উপরে। ধুতি পড়লে পরে কি হবে? চোট খুলে যাবে। তাই টিকিওয়ালা কেউ মানে না, দাড়িওয়ালা কেউ মানছে না। নাই টিকি দাড়ির আদর, নাই বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাটকোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বান্দর। এরা করেছে কি? এরা অখণ্ড ভারতকে করলো ব্যাস, ঢুকিয়ে দিল বিদেশি গ্যাস, ছিটিয়ে দিল জওহরলালের রাস। আর এত বেটা ছেলে থাকতে মেয়ে ছেলের হাতে দিলে ক্যাশ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, চার কর্মে হয় না মজা। এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়ে গেল। দেশ যখন স্বাধীন হইলো, এপার বাংলা ওপার বাংলা ভাগ হইলো, তার কাঁটা পড়ে গেল। আবার মাঝে মাঝে ফাঁকাও থাকলো, এপার ওপার যাতায়াত করতে লাগলো। বিএসএফ এর গুলিতে ওরাও মারছে, এরাও মারতে লাগলো। তাহলে মায়ের বুকে যে তোরা ছুরি লাগাইলি, ভাগ করলি, আর জুটতে পারলি। তাই অখণ্ড ভারতকে করলি তোরা ব্যাস। ঢুকিয়ে দিয়েছে বিদেশি গ্যাস, প্রতি রান্না ঘরে ঘরে উজ্জ্বলা গ্যাস দিয়ে দিয়েছে 400 টাকা। পকেটে গ্যাস লাইট বিল ধরাইছে, ছিটিয়ে দিলে জওহরলালের অ্যাশ, জওহরলালের ছাইগুলো ছিটিয়ে দিলে। আর কার হাতে ক্ষমতা দিলে? মেয়ে ছেলে হাতে, ইন্দিরা গান্ধীর হাতে। তাই মেয়ে যে সংসারে মেয়ে মোড়ল, যে দেশে বালক রাজা, সে দেশের অবস্থা খুব খারাপ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, এই চার কর্মে হয় না মজা। টাটকা টক খেলেও শরীর খারাপ করবে, বাসি তেলে ভাজা খেলে শরীর খারাপ করবে। আমার যুগে একটা ছেলে তার বাবার কথায় মাকে কেটেছিল, যার নাম পরশুরাম। জামদগ্নের কথা শুনে রেণুকাকে কেটেছিল তার মাকে। জল আনতে দেরি হয়েছিল, কার্তবীর্য অর্জুন জলকে আটকে দিয়েছিল 100 বাহু দিয়ে, তাই জল না পাওয়ার জন্য দেরি হয়েছিল। রাগান্বিত হয়ে বলেছিল, পুত্র তুমি যদি আমাকে মানো তাহলে তোমার মাকে এখনই তুমি হত্যা করো। বাবার কথা শুনে পরশুরাম
কুঠারের দ্বারাই মাকে হত্যা করলো, হাতে লেগে গেল কুঠার। বলে বাবা গো, আমি তোমার কথায় মাকে হত্যা করলাম, আমার কথায় আমার মাকে তুমি বাঁচিয়ে দাও। তাহলে মাকে কেটে মাকে বাঁচানো হয়েছিল, তোরা আজও পর্যন্ত মায়ের বুকে থেকে সেই কাঁটা তারটা তুলতে পারলি না। এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়ে গেল। কি করেছিস তোরা নতুন? কি করেছিস? সেদিনও যানবাহন ছিল, আজও যানবাহন আছে। সেদিনও টিভি ছিল, আজও টিভি আছে। সেদিনে মোবাইল ছিল, আজও মোবাইল আছে। তোরা কেবলমাত্র পরিবর্তন পরিবর্তন পরিমার্জন ছাড়া নতুন কিছু করতে পারো নাই, পারো নাই, পারো নাই। যা কথা ছন্দ ছাড়ি, সুর পাতালির ভাব ধরি, শোনাইতে গান। আপনারা শুধু জন, আমি অভাজন, আমি এবার ছোট করে শুনিয়ে যাব গান। দারে না দারে নারী রে না না, দারে না নারী নারী রে না না, দারে না না না, রে রে 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 না না দাহি রে না না, রে রে না না দাহি রে না না, রে রে না না না, রে রে না না না। দিরে না না রে, আরে না, দিরে না না, দারে না রে, দারে না রে। এ নাতি ভাই লাগায়া গো, ওই তুমি নয়া কাছে এদের কর্মে দোষে। ও নাতি ভাই গো, নাতি ভাই, নাতি ভাই, ওরে লাগায়া গো এই জমি নয়া কাছে, ও তোমার করে মধুর সে জমি নয়া কাছে, তোমার করে মধুর সে, ওরে লাগায়া গো জমি নয়া কাছে, তোমার করে মধুর সে, ওরে লাগায়া গো জমি নয়া কাছে, করে মধুর সে। কেন বললাম কথাটা? বর্তমান যুগে তিনটে জিনিস নষ্ট হয়েছে। একটা হয়েছে পাটি, একটা হয়েছে মাটি, আর একটা হয়েছে পিটি। পাটি নষ্ট হইল কি করি? পাটিতে ছাড় ঢুকেছে। আপনি যে পাটিতেই বসতে যান, শীতল পাটি হোক, মাদুর পাটি হোক, যে পাটিতেই যান, সারের কামড়ে রক্ত বার করে ছেড়ে দেবে। পাটিতে ছাড় ঢুকেছে, মাটি জাত মরেছে। ফসল লাগাইলেই পোকা, ধান কাটতে হবে না, যে অবস্থা মাঠে সব হলুদ হয়ে গেছে। চাষি বীজ দিয়ে হাল্লা কাল্লা, মাটির জাত মেরেছে রাসায়নিক সার দিয়ে, নষ্ট হয়ে গেছে। আর বিটি, বিটির কথা বলিয়ে কাজ নাই। আগে কবিরা বলতো, যে দেশেতে বিটির দায়ে ভিটেই ঘুঘু চড়ে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। আজ বিয়ে হচ্ছে না, মেয়ে পাওয়া যাচ্ছে না, হবে কি করে? ওই দুটোর পর কেটে দিচ্ছে। তাহলে কাটাকাটি করি, ছেলে বাইর করি, তাহলে মেয়ে পাবে কোথা থেকে? কত ছেলে বুড়িয়ে দেখে সংসার হচ্ছে না।
আবার যদি ওই 16,000-18,000 টাকার একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে পারেন, ওই ঠেলা ঠেলি করে হাড়ি মিটি দম একটু বার করবে। বেশ বেশ। এখন তো জানি নাই, কারণ ওদের যা আলোচনা, যা ব্যবহার, যা কথা। আচ্ছা, চণ্ডীদাস কোন যুগের মানুষ? চণ্ডীদাস কোন যুগের মানুষ? বর্তমানের না অতীতের? চণ্ডীদাস যদি অতীতের না বর্তমানের আপনারা বলুন। সেই চণ্ডীদাস ধোবার মেয়ের পা ধুয়ে খেয়েছে, তার তোর যুগের খেপা। চণ্ডীদাস তো তোর যুগেরই মহাপুরুষ। বলো সবার উপরে মানুষ সত্য, তো সবার উপরে যদি মানুষ সত্য হয়, তাহলে মানুষ উপর দিয়ে হাত তুলে প্রণাম করছে কাকে? পাগলা কোথাকার, মাথা মোটা। এদের জলে আগুন, এদের জলে আগুন, চলে আগুন। এ নাতি ভাইয়ের জলে আগুন, চলে আগুন, মোচে রে আগুনের বীজ। দেখছে তোর কত মাটি আছে, আজ বার করে ছেড়ে দেবো। মানুষ তুলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে? কাগজের ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। আর কাগজে ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। মানুষ তুলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে? কাগজের ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। কাগজে ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। ওপরে রং ভিতর ভরো, ওপরে রং ভিতর ভরো, ভ্রমর ফিরে যায়। ভ্রমর ফিরে যাইছে, ভ্রমর ফিরে যাইছে, ভ্রমর ফিরে যাইছে, ভ্রমর ফিরে যাইছে। তোমার মদনে লাগাওয়া জমি নামাজে পর মদসে। সাধু সাজা সোজা, কিন্তু সাধু হওয়া বড় কঠিন। সাধু শাস্ত্র, সাধু শাস্ত্র লভ মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সাজা খুব সোজা, বেশি টাকা লাগবে না, কম টাকাতেই সাধু সাজা যাবে, কিন্তু সাধু হওয়া যাবে না। সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে? মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা দিল কেটে ধুলো দেয় সবার চোখে। সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে? মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা দিল কেটে ধুলো দেয় সবার চোখে। আগে নষ্ট পরে কষ্ট, আগে নষ্ট পরে কষ্ট, নকলে মরে নকলে মরেছে, নকলে মরেছে।
পাতার কই পড়িয়ে লোক মাতা লোক গল্প দিয়ে লোক গলা কি শালিক পেঁচা বসে থাকবে মুখ আহা লোকগুলা কে শালিক পেঁচা বসে থাকবে মুখ বুজে ওরে দুই পাতার এক বই পড়িয়ে লোক মাতাইলি গল্প দিয়ে লোক গলা কি শালিক পেঁচা বসে থাকবে মুখ আহা লোকগুলা কে শালিক পেঁচা বসে থাকবে মুখ বুজে এবার আমি ভাবের ঘরে ভাব লাগা আমি ভাবের কথা বলি যাই ভাবের ঘরে ভাব কথা বলে যাই ভাবের ঘরে ভাব লাগা বলেছি ভালো কথা বেশি বলেছি ভালো কথা গো আমি শুনতে পেলাম কানে ছোট্ট করে জানাইব আমার কবি গানে আপনারা সুধী শ্রোতা শুনেছেন সবাই শ্রোতা গো শুনেছেন সবাই জিজ্ঞাসা করেছে আমায় আমি জবাব দিয়ে যাই বলে সত্যের পর তাই এলো দাপর নাহি এলো কি কারণে একের পরে তিনি হয়ে গেল সত্য এক দাপর দুই এটা তিন হয় বলি নাকি চার বটে যোগ মহাশয় তাহলে সত্যের পটা পর এলো না গো কেন তাই এলো আমার নাতি ভাইয়ের জানতে বড় ইচ্ছা হয়ে গেল আমায় জিজ্ঞাসা করছে দাদু গো সত্যের পর তাপর নাই শীতে তাইলো কেন আমার জানতে বড় ইচ্ছা হলো বড় ইচ্ছা হলো অবশ্যই জানি সত্য এক ব্রহ্ম এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তার তিনটে গুণ সত্য রজ তম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলিফ লাম মিম তাহলে এক ব্রহ্মের তিন গুণ তাহলে একের পর তিন দুই পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ তার চার ফল ধর্ম অর্থ কাম মোক্ষ তাই একের পর তিন তিনের পর দুই দুইয়ের পর চার এক হলো ব্রহ্ম এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তার তিনটে গুণ ধর্ম সত্য রজতম দুটো পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ চারটে ফল ধর্ম অর্থ কাম মোক্ষ এটা একটা উত্তর আমি সহজ ভাবে জানিয়ে দিলাম আর একটা ভারত মাঝি তোমায় জবাব দেব আমি উদ্দালক নামে মুনি বনে থাকতেন তিনি শতানন্দ নামে ছেলে গো সেই মুনির ছিল চণ্ডী নামে পত্নী তাহার ফুল তুলিতে গেল উদ্দালকের পত্নী চণ্ডী সেদিন ফুল তুলিতে যায়